ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী অরিক আখের তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম এর মাঝখানে যার নামটা বারংবার করে ভেসে উঠছে, আমরা এখন তার সাথে রয়েছি। এমনিতেও তৃণমূলের যে অপশাসন, এই যে কয়লা চুরি, ডাল চুরি, ত্রিপল চুরি, মানে হাঁস চুরি, মুরগি চুরি, যত কিছু প্রজেক্ট ওদের আছে, প্রত্যেকটা প্রজেক্টের নামে একটা করে চুরি। বিরোধীরা বলে যে এই যে ছোটখাটো যে দলগুলো, আইএসএফ বলুন, জেইউপি বলুন, আর ইন্ডিয়ান মুসলিম লীগ বলুন, এরা নাকি ভোট কাটার কাজ করে। এ বিষয়ে আপনি কি বলবেন? মুসলিমদের কথা বেশি বেশি করে বলতে হবে, সবাইকে বলতে হবে। এটা আমি সবাইকে বলবো, মুসলিমদের কথা বা দলিতদের কথা, সংখ্যালঘুদের কথা, এদের কথা বারবার বলতে হবে। আমরা 5 দফা দাবি তুলে নিয়ে এসেছি। সুগার মিল, চূড়ানপুরের হাসপাতালটা, কাটোয়া বল্লভপাড়া ব্রিজ, মাল্টি স্পেশালিটি হসপিটাল, কালীগঞ্জ ফুটবল লিগটা। প্রথম কথা তো আপনারা কেন বলছেন জয়ী হব না? প্রথম কথা হচ্ছে যে আমরা জয়ী জিতবো। এখন 29-এর আগে অবধি, মানে 4 তারিখ আগে অবধি তো আমরা জিতছি। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রজেক্ট ঘরে ঢুকেছে, ওই প্রজেক্ট ঘরে ঢুকেছে, সেই প্রজেক্ট ঘরে ঢুকেছে, পথশ্রী ঘরে ঢুকেছে, সব ঠিক আছে। এই প্রজেক্টগুলো যেমন ঘরে ঢুকেছে, সেরকমভাবে এই প্রজেক্টগুলো আপনাদের দুর্নীতি করার রাস্তাও তৈরি করে। আমি সারা পশ্চিমবঙ্গের মানুষদের বলতে চাই, পশ্চিমবঙ্গের একটাই সুগার মিল আছে, এবং সেটা পলাশী সুগার মিল, রামনগর সুগার মিল, যেটা 1934 সালে হয়েছে। আপনারা আমাদেরকে জেতালে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের চোখে চোখ রেখে কথা বলতে পারবো, যেটা অলিফা পারবে না। কালীগঞ্জ বিধানসভার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী অরিক আখের তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম এর মাঝখানে যার নামটা বারংবার করে ভেসে উঠছে, আমরা এখন তার সাথে রয়েছি। দাদা, আপনাকে প্রথমেই জিআইতে স্বাগত। আপনাকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের এত আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আপনি সারাদিন ব্যাপী জনসংযোগ করলেন, মানুষের কাছে গিয়ে ভোট চাইলে, কেমন সাড়া পেলেন? দেখুন, সাড়া প্রথম থেকেই আছে। আসলে আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কালীগঞ্জ বিধানসভা উপেক্ষিত, অনেকগুলো কাজ পড়ে রয়েছে, অনেকগুলো সম্ভাবনাময় জায়গা রয়েছে যেখানে শাসক দলের যিনি এমএলএ, এখনকার এমএলএ, এবং তার যে ওনার যে আগের যিনি এমএলএ ছিলেন, যিনি ওনার বাবা, এরা কেউই আশানুরূপ কাজ করতে পারেননি। মানে একটা বিধায়কের কাজ যে ওরকম হওয়া উচিত, সেটা হয়নি। তো সেই জন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এমনিতেও তৃণমূলের যে অপশাসন, এই যে কয়লা চুরি, ডাল চুরি, ত্রিপল চুরি, মানে হাঁস চুরি, মুরগি চুরি, যত কিছু প্রজেক্ট ওদের আছে, প্রত্যেকটা প্রজেক্টের নামে একটা করে চুরি। এতে তো সাধারণ মানুষ যথেষ্ট অসন্তুষ্ট। তো সাড়া আছে, বিরোধীদের জন্য যথেষ্ট সাড়া পেয়েছি। আচ্ছা, এই যে আমরা একটা বারবার প্রশ্ন একটা ঘুরে বেড়াই, যেটা দেখি যে বিরোধীরা বলে যে এই যে ছোটখাটো যে দলগুলো, আইএসএফ বলুন, জেইউপি বলুন, আর ইন্ডিয়ান মুসলিম লীগ বলুন, এরা নাকি ভোট কাটার কাজ করে। এ বিষয়ে আপনি কি বলবেন? মানে এটা তো দেখুন, প্রথমে হচ্ছে না, এই মিডিয়াও যেটা করে সেটা হচ্ছে যে আপনাকে ওরা প্রথমে কী করবে, আপনাকে ডিনাই করবে, মানে আপনাকে স্পেস দেবে না। তারপর আপনাকে আপনার বদনাম করবে, তারপর আপনাকে ডিস্ট্রয় করবে। এটা বদনাম করা, যে সাধারণ মানুষের কাছে আপনি যদি এটা বলেন আপনি কি কাজ করেছেন, আপনি ভালো কি করেছেন, কেন মানুষ আপনাকে ভোট দেবে, তাহলে তো ভোট কাটার কোনো প্রশ্ন নেই। এখন ঘটনা হচ্ছে, যদি আমি আমার কাজে কোথাও ফাঁকি থাকে, আমি ধরুন কাজ করলাম না, আমি জানি আমি যা কাজ করেছি তাতে তো সাধারণ মানুষ খাচ্ছে না, তো সেই জায়গায় যারা বিরোধী আছে তাদের নামে অপপ্রচার চালানো। এ কথাটা বলা অত্যন্ত ভুল হবে যে মুসলিম লীগ, যারা মাত্র একটা ক্যান্ডিডেট সিরিয়াসলি লড়ছে কালীগঞ্জে, তারা ভোট কাটছে। ওদের ওদের তো পুরো 293টা খালি আছে। আবার অন্যান্য যে রাজনৈতিক দল যাদের আপনি নাম করলেন, তারাও তো অনেক বেশি সিটে লড়ছে না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভোট তো কারোর নিজস্ব সম্পত্তি নয়। আপনি যদি কাজ করেন, আপনি আপনি যে কাজটা করেছেন সেটা আপনি বলবেন, আর বিরোধীরা তারা যে কাজটা করেছে সেটা তারা বলবে। তাহলে এই দুইয়ের হবে লড়াই। এখানে কাটাকাটির প্রশ্ন নেই, এখানে হচ্ছে মানুষের পছন্দ, মানুষ কাকে বেছে নেবে মানুষই ঠিক করবে। আপনি প্রচারে আমি দেখলাম যে বারবার মুসলিম সমাজকে নিয়ে কথা বলছেন। এই যে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম সমাজের হয়ে যারা কথা বলছেন বা মুসলিম সমাজের যারা কণ্ঠ হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে সেই কণ্ঠটা রোধ করার চেষ্টা করছে, বিরোধী বলুন আর শাসক বলুন, যেই হোক। তো এই বিষয়ে আপনি কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে যে আমরা বা আমাদের যারা কমিউনিটিকে রিপ্রেজেন্ট, দেখুন, মুসলিমদের কথা বেশি বেশি করে বলতে হবে, সবাইকে বলতে হবে। এটা আমি সবাইকে বলবো, মুসলিমদের কথা বা দলিতদের কথা, সংখ্যালঘুদের কথা, এদের কথা বারবার বলতে হবে। কারণ একটা দেশের স্বাস্থ্যই হচ্ছে তাদের সংখ্যালঘু কমিউনিটি।
সেটা যে কোনো দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের দেশের ক্ষেত্রে সংখ্যালঘুরা কেমন আছে, দলিতরা কেমন আছে, সেই সূচকটাই বলে দেবে দেশ কেমন চলছে। এবার আমাদের কমিউনিটি বা দলিত কমিউনিটির মধ্যে যাদেরকে লিডার হিসেবে সামনে নিয়ে আসা হচ্ছে, এমন কিছু নেতাকে বেছে নিয়ে আসা হচ্ছে যারা না যোগ্যতা আছে তাদের, না তাদের কথা বলার যোগ্যতা আছে, না তারা কথা বলতে পারে, না তাদের যে আপনার অর্থনৈতিকভাবে তারা মানে কি বলবো, তাদের দুর্নীতিগ্রস্ত নয় এমন লোক নয়। তো এই ধরনের লিডারশিপকে ওরা তুলে আনছে যাতে তাদেরকে কন্ট্রোল করা যায়। এবং আপনি এটা জানবেন যে আমরা তো সবাই জানি, এই কথাটা বুঝি, যে মাত্র 2% লোকের হাতে সারা ভারতবর্ষের ক্ষমতা রয়েছে। যে ব্রাহ্মণ্যবাদ, যেটা ওদের আমাদেরকে বলছে সংখ্যালঘু, আমরা বলবো ব্রাহ্মণ্যবাদ, একটা বিশেষ এলিট ক্লাসের হাতে ভারতবর্ষের ক্ষমতা। সেটা ব্যবসা বলুন, সেটা রাজনীতি বলুন, সেটা সিনেমা বলুন, সেটা গান বলুন, সেটা মিউজিক বলুন, সেটা স্পোর্টস বলুন, আপনি যেখানেই যাবেন এই 2% লোক এই পুরো ক্ষমতাটাকে ধরে রেখেছে। সেই 2% লোকেরই এটা কারসাজি যে আমরা এমন কিছু লোককে তুলে আনবো পিছিয়ে কমিউনিটির থেকে, যারা আমাদেরই কথা শুনবে, ঠিক আছে না, মোল টাইপের, মানে গুপ্তচর টাইপের, বা ওখানে আমারই কাজ করবে, ওদেরই এজেন্ডাকে বাস্তবায়ন করবে। আপনি বলুন না, যতগুলো ইস্যু আমাদের গত 5 বছরে হয়েছে, সেটা ওয়াকফ বলুন, ওবিসির ক্যান্সেলেশন বলুন, যেমন এখানে আমাদের বিধায়িকা যে লোককে নির্বাচনী প্রচারে এনেছেন, সেই মোশাররফ সাহেব, উনি দায়িত্বে ছিলেন ওবিসির যে রিপোর্টটা, মানে ওবিসির যে নতুন করে রিক্লাসিফিকেশন হলো, সেই রিক্লাসিফিকেশন বেসিস করে যে রিপোর্টটা জমা দিতে হয়, সেই রিপোর্টটার দায়িত্ব ছিল এই মোশাররফ সাহেব এবং আরও একজন, আমি তার নামটা করছি না, ওনার নামটা করছি। তো এই মোশাররফ সাহেব এমন একটা রিপোর্ট জমা দিলেন, তার জন্য 5.5 লাখ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হলো। তাহলে অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল সিস্টেমের যে আমরা এই ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল করব। কাকে দিয়ে করাবো? কে সেই লোকটা হবে? মোশাররফ। যাতে আমাদের কমিউনিটির কাছে ভিলেন একজনকে বানানো যায়, কাজ করছে অন্যজন, কিন্তু কমিউনিটির সামনে ভিলেন হিসেবে উঠে আসছে মোশাররফ। তো এটাই আমরা কয়েকদিন আগে বেশ এখানে কালীগঞ্জে গ্রাউন্ড রিপোর্ট করেছিলাম। তো সেটা করতে গিয়ে দেখলাম যে আপনি মানে আপনি বা অরিক আখের বিভিন্ন প্রতিবাদীমূলক কাজ, সমাজসেবামূলক কাজ, এসআইআর থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম যেসব রয়েছে, এইসব কাজের মুখ হয়ে আপনি উঠেছেন। তো যদি কালীগঞ্জ বিধানসভায় আপনি জয়ী না হন, তাহলে কি আমরা সেই পুরনো অরিক আখেরকে পাবো, নাকি অন্য কোনো বিকল্প পথ দেখবেন? আরে প্রথম কথা তো আপনারা কেন বলছেন জয়ী হব না? প্রথম কথা হচ্ছে যে আমরা জয়ী জিতব। প্রত্যেকটা ক্যান্ডিডেট যাদেরকে ইলেকশন লড়বে, যারা খেলাটা খেলতে যাবে, তাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হওয়া উচিত যে আমরা জিতব। এখন 29-এর আগে অবধি, মানে 4 তারিখ আগে অবধি তো আমরা জিতছি, ঠিক আছে? এই প্রশ্নগুলো তো উত্তর দেওয়ার জন্য অনেক সময় পড়ে আছে। এখন তো জিতবই ইনশাআল্লাহ। একেবারে শেষ প্রশ্ন করবো, কালীগঞ্জবাসীর উদ্দেশ্যে শেষ বার্তা কী হবে? কালীগঞ্জবাসীর উদ্দেশ্যে 2-3টে বার্তা। প্রথম বার্তা, আপনারা এইটা কিন্তু বলার আর সুযোগ পাবেন না যে আপনাদের একজন অনেস্ট, আপরাইট, আপনাদের হয়ে কাজ করার জন্য লোক আপনারা খুঁজে পাননি। 1 নম্বর, আপনারা এটা বলবেন না সমস্ত রাজনীতি মানেই তো নোংরা, রাজনীতি মানেই তো দুর্নীতিপরায়ণ লোকেদের ভাষা। এটা বলার সুযোগ আপনাদের নেই আজকের পর থেকে, অন্তত আমরা নমিনেশন জমা করার পর থেকে। 2 নম্বর হচ্ছে যে এই ভোটটা আপনার সন্তানের জন্য দিন, এই ভোটটা আপনার ভবিষ্যৎ, বাচ্চার ভবিষ্যতের জন্য দিন। অনেকে যারা আমাদের সাহেব কালকে বলছিলেন, যারা ভোট বেচার ভাবেন, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা এক বোতল মদে, আমি বলবো আপনার ভোটটার যে কত ভ্যালু হতে পারে সেটাই আপনি এসআইআর-এর পরে বুঝতে পেরেছেন। কারণ আপনার ভোটই আপনার এই দেশের সবথেকে বড় সম্পদ হচ্ছে আপনার ভোট। তাহলে সেটার দাম 5 লাখ 10 লাখ টাকা করুন, সেটা 500 টাকায় কেন করছেন? আমার কথা হচ্ছে যে এইরকমভাবে ভোটগুলোকে নষ্ট না করে আপনি আপনার বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য এবারকার ভোটটা দিন। আমাদেরকে ভোটটা দিলে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। কালকেই তো শুনলাম বিজেপি এবং টিএমসির মধ্যে বিশাল ঝামেলা হলো। আমাদের বিধায়িকারা বাবা নাকি ওয়াকফ নিয়ে প্রচুর জমি ওনার নিজের করায়ত্ত করেছেন। আমিও জানতাম এই বিষয়টা, আমরা আগে এগুলো অনেক রিপোর্ট পড়েছি। ব্যাপারটা হচ্ছে সেই জন্য একটা নিরপেক্ষ তদন্ত আমি আশা করব পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যে আপনারা নিরপেক্ষ তদন্ত করবেন যে নাসিরুদ্দিন সাহেব কোনো ওয়াকফ সম্পত্তি জোর করে রেখে দিয়েছেন কিনা, সেটা করবেন। আমার কথা হচ্ছে যে আজকে আপনাদের সামনে কিন্তু সুযোগ, এই সুযোগ বারবার আসবে না। আমি সাধারণ মানুষকে বলবো,
অপরচুনিটি বারবার আসে না, সুযোগ বারবার আসে না। আমাদের মতো মানুষরা জীবনের সব কিছু ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে আসতে বারবার পারবে না। এখানে একটা কস্ট আছে, একটা মানে একটা সম্পদ মানে রিসোর্সের ব্যাপার আছে, একটা টাকা পয়সার ব্যাপার আছে। এগুলো সব হালাল টাকা, আমাদের নিজের রোজগার করা টাকা, সঞ্চয় করা টাকা। সেখানে দিয়ে আমি সাধারণ মানুষের জন্য এই কাজগুলো করছি। আমাদের একটাই উদ্দেশ্য, কালীগঞ্জের মানুষ ভালো থাকুক। দেখুন আজকে ভারতবর্ষ কিন্তু তৃতীয় বৃহত্তম ইকোনমি, হুম। থার্ড লার্জেস্ট ইকোনমি। আর সেই থার্ড লার্জেস্ট ইকোনমির একটা ছোট্ট বিধানসভা, যেখানে একটা হসপিটাল নেই, যেখানে আইসিইউ বেড রয়েছে, একটা 35 বছর ধরে হাসপাতাল অচল হয়ে পড়ে আছে, সুগার মিল যেখানে এত সম্পদ জেনারেট করতে পারে, এত চাকরি জেনারেট করতে পারে, আজকের ভারতবর্ষে সেটা খুলছে না। এটা আনএক্সপেক্টেড। আমার হচ্ছে যে আপনারা আমাদেরকে জেতালে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের চোখে চোখ রেখে কথা বলতে পারবো, যেটা অলিফা পারবে না। ওটা পারলে তো 10 বছর 7 মাসে পারতো। বিধায়ক হওয়ার আগেও জেলা পরিষদের ও জিতেছে। যাই হোক, অনেক বড় হয়ে যাচ্ছে। এই 3টে মেইন রিজন। আপনারা লোক পেয়েছেন, এখন আপনাদের উপর দায়িত্ব। আমরা অলমোস্ট প্রচার পর্বের শেষ দিন আজকে। আপনারা দায়িত্বটা আপনাদের হাতে এখন রয়েছে। আপনারা এরপরে কিন্তু সুযোগ পাবেন না এটা বলার, বা বলার ভুল হবে না যে আপনারা ঠিকঠাক ক্যান্ডিডেট পাননি।